নমস্কার। ইএস নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্টের টেলিভিশন চ্যানেল এবং নিউজ পোর্টালে আপনাদের সবাইকে স্বাগত। আজ এই মুহূর্তে আমি সুশান্ত উপস্থিত হয়েছি একটি অন্য রকম খবর নিয়ে। হ্যাঁ, আলোকের খবর, আলোকিত হওয়ার খবর। ইসলামপুরের অর্থাৎ আমাদের প্রিয় শহরের ভূমিকন্যা শরণ্যা দত্তপাল আজ উপস্থিত হয়েছেন আমাদের চ্যানেলের স্টুডিওতে, কারণ ও এই শহরকে আলোকিত করেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গোটা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে রীতিমতন চমকে দিয়েছে সবাইকে। আইএসসি পরীক্ষায় ও ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আমরা শুনবো ওর কথা, ওর অনুভূতি আর ওর সমস্ত বিষয় ছোট্ট ছোট্ট করে শুনবো, এবং যারা আগামীর পরীক্ষার্থী তারাও কিন্তু ওর কথাতে উদ্দীপিত হতে পারে। তাই এবার চলে যাওয়া যাক আমাদের মূল যে বিষয়বস্তু, আজকে মূল পর্বে। শরণ্যা, তোমাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, স্নেহ। বলছি যে আইএসসি হায়ার সেকেন্ডারি তুমি এত ভালো রেজাল্ট করেছো, এত ভালো রেজাল্ট করেছো যে তুমি কি এই আন্দাজটা করেছিলে যে গোটা দেশের মধ্যে একটা স্থান পাবে? মানুষ তো রাজ্য ধরে হিসেব করে আগে, তুমি কি জানতে এটা? না, মানে এটা অ্যাকচুয়ালি আমাদের সবার কাছে ভীষণই একটা মানে চমকে দেওয়ার মতো নিউজ ছিল। আমি তো প্রথম রেজাল্ট দেখে বিশ্বাসই করতে পারিনি যেটা আমার রেজাল্ট। পরীক্ষা ভালো হয়েছিল এটা তো জানতাম, মা বাবাকে প্রত্যেকবার এসে বলতাম যে না পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু এই যে 100তে 100 পাবো এইটা কোনোদিনই ভাবতে পারিনি। তো সেটা অবভিয়াসলি ভীষণই সারপ্রাইজিং, মানে একটা স্বপ্ন। একদমই। আচ্ছা, তুমি 400-র মধ্যে 399 পেয়েছো, হ্যাঁ। কোনটাতে কম পেয়েছো? আমাদের ইংলিশ, কোর ইংলিশে সেখানে 100-র মধ্যে 99 হয়েছে, তো সেটা ওটা 100-র মধ্যে 99, বাকি সবগুলো? হ্যাঁ, বাকি হিস্ট্রি, সোশিওলজি আর ইলেকটিভ ইংলিশ, আমার এক্সট্রা একটা ইংলিশ পেপার ছিল, সেটাতে 100। আর তোমার প্রত্যাশিত নাম্বার কি ছিল যে আমি এত পেতে পারি? আমি তো আগের দিন, রেজাল্টের আগের দিন বাবাকে বসে ক্যালকুলেটরে ক্যালকুলেট করছি, তো ভাবছি যে ঠিক আছে, ভেবেছিলাম যে 98 এর উপরে হয়তো পাবো, কিন্তু 99 এর উপরে পাবো এটা ভাবিনি। না, সব মিলিয়ে কত পাবে এরকম কি মনে হচ্ছিল? স্কোর 97.8 বা 98 এরকম একটা কিছু পার্সেন্টেজ। আর স্কোরের মধ্যে যদি বলবে তাহলে 390, 395, 390, ম্যাক্সিমাম 95, মানে তোমার প্রত্যাশাকেও ছাপিয়ে গেছে একদমই। তো এই যে একটা আনন্দের অনুভূতি, এটা তুমি কিভাবে এনজয় করছো এটা? মানে আমি তো এখনো নিজেই পুরোপুরি ভেবে উঠতে পারিনি, বুঝে উঠতে পারিনি বিষয়টা। মানে এখনো মনে হচ্ছে যে আমি স্বপ্নের মধ্যেই আছি। বারবার সবাই বলছে যে আচ্ছা 99.75 হয়েছে, সেকেন্ড হয়েছিস। এখনো নিজের মধ্যেই সেই ব্যাপারটা আসেনি যে আচ্ছা সেকেন্ড হয়েছি, সেটা যে কি জিনিস। পেপারে দেখতাম, সবাইকে দেখতাম, টিভিতে দেখতাম, ভাবতাম যে কোনোদিন আমিও হয়তো হতে পারবো, কিন্তু সেটা যে হব, এটা যখন হয়েছি এটা আর ভাবতে পারছি না। মানে এখনো অবিশ্বাস্য লাগছে ব্যাপারটা। তুমি তোমার এই আনন্দটাকে কিভাবে শেয়ার করছো সবার সঙ্গে? মা বাবার সাথে। মা বাবা তো শুনেই ভীষণ আনন্দিত হলেন, সবাইকে ফোন করলো, রিলেটিভসরা সবাই ফোন করছে, সবার সাথে কথা বলছি, খুব ভালো লাগছে। তারপরে মা বাবা ভালো রান্না করলো, খাওয়ালো, মিষ্টি খাওয়া হলো, তো সেটাই পরিবারের সঙ্গেই মূলত। আচ্ছা, তো আগামীতে তোমার চিন্তা ভাবনা কি? এরপরে নেক্সট স্টেপটা কি আছে তোমার? এবার আমার তো অনার্স উইথ রিসার্চের খুব ইচ্ছে আছে করার, সেই ডিগ্রিটা, কারণ এখন এনইপিতে করে দিয়েছে এনাবেল। তো 4 বছরের অনার্স করার ইচ্ছে আছে, আইদার ইংলিশে বা সাইকোলজিতে। এবার একটা মেজর রাখার ইচ্ছে আছে, একটা মাইনর, সেটা যেটাই যা হোক কলেজের উপর নির্ভর করছে। আমি সিইউটির জন্য প্রিপারেশন নিচ্ছি, তো সেখানে নানা রকমের সেই পরীক্ষাটা দিলে নানা রকমের কলেজে আমি অ্যাপ্লাই করতে পারবো, বিএইচইউ, ডিইউ, সেখানে দেখি কি হয়। আর তাছাড়া এমনি আমার খুব একটা ইচ্ছে নেই কলকাতা ছেড়ে যাওয়ার, মানে অ্যাটলিস্ট ব্যাচেলার্সটা বাড়ির সামনে মা বাবার কাছে থেকেই করার ইচ্ছে আছে, তো সেখানে যদি হয় তাহলে খুব ভালো। তুমি কোন স্কুল থেকে করেছো এটা? আমার স্কুলের নাম মহাদেবী বিড়লা শিশু বিহার। এটি অশোক হল গ্রুপ অফ স্কুলস এর আন্ডারে একটি স্কুল। কোথায় সেটি? কলকাতাতে, বালিগঞ্জ, কলকাতা। আচ্ছা, তো সেই স্কুলের যারা টিচার, প্রিন্সিপাল রয়েছে তাদের প্রতিক্রিয়া কি? তারা তো ভীষণই খুশি। মানে আমি প্রথম যখন রেজাল্টটা আউট হয় তখন 11টা বাজে সকাল, আমি 11:10-15 নাগাদ ম্যামকে, আমার সাইকোলজি ম্যামকে সবার আগে ফোন করেছিলাম। ম্যাম শুনে পুরো মানে একদম চিৎকার করে উঠেছেন আনন্দে। সঙ্গে সঙ্গে আমাদের হেডমিস্ট্রেস ম্যাম এলেন, তিনি ফোনটা নিলেন, তিনি কথা বললেন, অভিনন্দন জানালেন। টিচার্সরা একে একে সবাই ফোন নিলেন, সবাই ভীষণ আপ্লুত, মানে কেউ ভেবে উঠতেই পারেনি যে এত ভালো রেজাল্ট হবে।
কিন্তু একটা জিনিস আমি সবসময় বলবো যে এই স্কোরটা যে আমি করতে পেরেছি তার পেছনে আমার স্কুল এবং আমার টিচার্সদের কন্ট্রিবিউশন আচ্ছা, অনেকটা, মানে ওনারা শুধুমাত্রই আমাকে যে পড়াশোনায় ভালো করতে চেয়েছে তা না, এই স্কুলে আসার পরে আমি নানা রকমের জিনিস, নানা দিক থেকে আমি ভীষণ অনেক কিছু জানতে পেরেছি। কিরম তাও দুই একটা উদাহরণ। হ্যাঁ, মানে যেরকম ধরুন আমি এক্সট্রা কারিকুলার ব্যাপারটা, যে নানা রকমের কম্পিটিশনে পার্টিসিপেট করা, নানা রকমের ডিবেটে যাওয়া, রাইটিং কম্পিটিশন, পোয়েট্রি, গানের কম্পিটিশন, সেই সমস্ত জায়গায় এক্সপোজারটা আমাকে এই স্কুলটা ভীষণভাবেই দিয়েছে। তার সাথে অনেক সময় এরকম গেছে যে স্কুলের পরীক্ষায় হয়তো একটু মার্কস কম এসেছে, মন খারাপ হয়েছে, টিচারদের কাছে গেছি, সবসময় টিচাররা এমনভাবে মোটিভেট করেছে, এমনভাবে বুস্ট করেছে যে ফেলিয়ারটাকেও কোনোদিনও ফেলিয়ার মনে হয়নি, শুধু মনে হয়েছে যে ফেলিয়ারটাই আমাকে আরো এগিয়ে নিয়ে যাবে। বাহ, খুব এবং সুন্দর। আমাদের প্রিয় শহর ইসলামপুরে মনে হয় না এর আগে কি করেছে, তুমি মনে হয় প্রথম করছো। থ্যাংক ইউ। আর তোমার স্কুলে? আমাদের স্কুলে বড় পাস্ট 3 ইয়ার্সেই মানে অল ইন্ডিয়া র্যাঙ্কার হয়েছে। তো 2024-এ একজন হয়েছিল, সে সেটা কি আমার, সেকেন্ড কেউ আছে? হ্যাঁ সেকেন্ডই হয়েছিল, অল ইন্ডিয়াতে আচ্ছা সেকেন্ড আচ্ছা হয়েছিল আচ্ছা। 99.5% নিয়ে। আর তার আগের বছরও একজন হয়েছিলেন, আমি ঠিক পার্সেন্টেজটা জানি না, আর এই বছর আমি। তো এই স্কুলের যে এই রেকর্ড, সেই রেকর্ডটা তুমি ঠিকঠাক ভাবে হ্যাঁ তুমিও মেনটেন করেছো। হ্যাঁ হ্যাঁ আগেও হয়েছে, তুমিও করেছো, হয়তো এরপরেও কেউ করবে। হ্যাঁ হ্যাঁ absolutely। তো তার মানে স্কুলটা সব দিক থেকে ভালো বলতেই হবে, একদম হ্যাঁ। তাই না? আচ্ছা, এই যে বলছো তুমি পড়াশোনা করে যা করেছো, রেজাল্ট করেছো, কত ঘন্টা তুমি পড়াশোনা করেছো? মানে এটা যারা দেখছে আমি তাদের জন্য বলছি, বিশেষ করে যারা পড়ুয়া, হুম, যারা আগামীর যারা এইচএস দেবে আর কি তোমার ইয়ে থেকে, হ্যাঁ। তাদের জন্য বলছি যে তারাও একটু ইন্সপায়ার হবে এই বিষয়টাতে। অ্যাকচুয়ালি আমার তো ওরকম ফিক্সড পড়াশোনার ঘন্টা ছিলই না, আমার বাবা মা আমাকে ভীষণভাবে বকতো যে তুই তো পড়তেই বসছিস না, দিনের পর দিন চলে যাচ্ছে, এভাবে কি আর হবে? তো সেটা ছিল, কিন্তু তাও এভরিডে যদি শরীর টরীর, মাঝখানে আমার ভীষণ শরীর খারাপ থাকতো, ঠান্ডা লাগতো, জ্বর আসতো, তো সেটা তো লেগেই থাকতো আমার। কিন্তু যখন এমনি অ্যাভারেজ 6 ঘন্টা 7 ঘন্টা পড়তাম, কিন্তু পরীক্ষার আগে অবভিয়াসলি সেটাকে বাড়াতে হয়েছে, নানা রাত, অনেক রাতও জাগতে হয়েছে, অনেক অনেক রাত অব্দি জাগতে হয়েছে মাঝরাতের পরেও। তো সেটা, কিন্তু সেটা এক্সামের আগে, মানে একদমই আগের মুহূর্তে, তার আগে 4 5 6 ঘন্টা মোটামুটি অ্যাভারেজ পড়তাম। তাতে হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, যে বাবা মা যে ভাবতো মাঝে মাঝে যে এটা কি, যে তোর যে কি হবে, পড়তে বসছিস না, এখন কি ভাবছে বাবা মা? এখন আমার বাবা মা যেরকম এটা বলতো, আবার এক্সামের আগে যখন দেখছে যে আমি পড়েই যাচ্ছি, তখন আবার বলতো কি রে সারাক্ষণ মুখ বুজে পড়ছিস তো, এবার ওঠ একটু, বাবা বিশেষ করে বলতো একটু বাইরে যা, একটু হাঁটতে যা, সারাক্ষণ পড়ে থেকে কিছু হবে না, তো একটু ইয়ে কর। তো সেটা সবসময় থাকতো। তো এখন তো সবাই খুব খুশি, বাবা মা নিজেরাও খুব খুশি, কিন্তু আমার বাবা মা বরাবরই আমাকে একটা কথা খুব বলেছে ছোট থেকে, যে মার্কসের পিছনে ছুটে লাভ নেই, নিজের পরিশ্রমটা দিয়ে যেতে হবে, চালিয়ে যেতে নিশ্চয়ই। হবে। তো সেইটা কথা এখনো আমার বাবা মা বলছে। তাই সেটা আছে যে পেয়েছি, খুব ভালো কথা, কিন্তু আগের দিনেও যেন এটা চালিয়ে যেতে পারি। নিশ্চয়ই। সেটা। তুমি তো এখন যেগুলা পড়াশোনা করার কথা বলছো, হুম তুমি হুম এখন অনার্স বা আরো যেগুলো আছে সেগুলো হুম। করবে। ভবিষ্যতে কোন কর্মসংস্থানের সঙ্গে তুমি যুক্ত হলে তুমি নিজের স্বাচ্ছন্দ্য বোধ করবে, মানে তোমার স্বপ্নের জায়গাটা কোনটা? আহ, আমার তো ইচ্ছে আছে যে আমি সিভিল সার্ভিসেস এক্সাম গুলো দেবো, সেটা আচ্ছা। ইউপিএসসি। তাছাড়া যদি সেটা না হয়, তাহলে আমার একটা অল্টারনেটিভ হচ্ছে, আমি ক্যারিয়ার মানে একাডেমিক্স নিয়েই এগোতে চাই, পিএইচডি হলো, পোস্ট ডক্টরেট হলো, যা হলো সেটা আমি যেই সাবজেক্ট নিয়েই পড়ি না কেন হুম ইচ্ছে হুম। আছে। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা, এবার সব টিচাররাই বলছে যে আমি কলেজে উঠলে আরেকটু বেশি ক্ল্যারিটি পাবো। তো কিন্তু সেটা। এখন তো অনেকেই একাডেমিকের দিকে যেতে চায় না। হ্যাঁ আহ, সেই দিকে গিয়ে খুব একটা ভালো ফলও মানে গেইনার হতে হ্যাঁ পারে না হ্যাঁ হ্যাঁ। অনেকে। তোমার কি এটা মনে হচ্ছে না যে? না দেখুন, আমি না মানে পড়াশোনাটাকে, একটা জিনিস হচ্ছে 2 বছর ধরে আমি যে এই পড়েছি, পুরো জিনিসটাকে আমি ভীষণ এনজয় করেছি, মানে ওই যে পড়ার জন্য পড়া, মার্কসের জন্য পড়া, সেটা করিনি। যেই সাবজেক্ট গুলো আমি পড়েছি তার জন্য একটা মানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার সাবজেক্ট কম্বিনেশন আমি পছন্দের মতো পেয়েছিলাম। তো যেই সাবজেক্টটাই পড়তাম খুব ভালোবেসে পড়তাম এবং জানার জন্য পড়তাম, আমি বইতেই যেটা শুধু লেখা থাকতো সেটাই পড়তাম না, আমি নেটে ওটাকে সার্চ করতাম, বিভিন্ন রকমের সেটার সম্বন্ধে আরো এক্সট্রা কি জানা যায় সেটা দেখতাম। তো তাই আমার মনে হয় যে কেউ যদি পড়াশোনাটাকে ভালোবাসে তাহলে রিসার্চ লাইনে অবভিয়াসলি যেতে পারে। সেটা নিজস্ব একটা অন্যরকম পূর্তি, কিন্তু এখনকার দিনে চাকরির অবস্থা যদি আমরা দেখি, তাহলে পিএইচডি করে চাকরিটা ঠিক সেরকম অনেকেই পাচ্ছে না। তো সেটা একটা খুব দুঃখের বিষয়, কিন্তু নিজের মধ্যে সেটা অ্যাকচুয়ালি একদম সাইকোলজিক্যাল একদম। ব্যাপার, মানে নিজের নিশ্চয়ই। ইচ্ছে থাকলে করে যেতে হবে। হ্যাঁ।
যে এই ভালো ফলাফলের জন্য তুমি তোমার মা বাবার কাছ থেকে কতটা সাপোর্ট পেয়েছো? আমি 100-এ বলতে মানে পারলে আমি 1000 বলবো, এতটাই সাপোর্ট পেয়েছি। কারণ আমার জীবনের যা হতো, খুশি দুঃখ যা হতো সবকিছুতে আমার মা বাবা আমার সাথে থেকেছে। আমার মা বাবাই আমার বেস্ট ফ্রেন্ড। মানে অবভিয়াসলি আমার বন্ধুরাও আছে, কিন্তু আমার মা বাবাকে আমি সবকিছু বলতাম। এবং আমি মায়ের কাছে তো ছোট থেকে ভীষণ ভাবে ডিপেন্ডেন্ট, মাকে সবকিছু বলা যে মা হচ্ছে না হচ্ছে না। তো ভীষণভাবে সাপোর্ট দিয়ে গেছে, মেন্টালি হোক ফিজিক্যালি হোক। বাবা ছিলেন আমার সাথে, মা থাকতে পারেননি। তো সেটাও একটা খুব সাইকোলজিক্যালি একটা দুঃখের জায়গা ছিল। মাকে ভীষণ মিস করতাম, বিশেষ করে এক্সামের আগের দিনগুলোতে। কারণ মা এসে ওই জড়িয়ে ধরা, আদর করা, সেটা তো বাবা করেছে, যতটা পেরেছে ততটাই করেছে এবং অনেকটা করেছে। তো সেটা ছিল, কিন্তু মা না থাকলেও ফোনে ফোনে সবসময় জানানো। নিশ্চয়ই। আসলে ভালো জায়গায় যেতে গেলে একটু স্যাক্রিফাইস তো করতেই হবে। হ্যাঁ হ্যাঁ তবু হয়তো তুমি বাবাকে পেয়েছিলে। হুম, এমন অনেক জায়গায় আছে যে মা বাবা দুজনকে ছেড়ে হ্যাঁ দিতে হয়। হ্যাঁ হ্যাঁ সেটাই। কিছু করার থাকে না, হুম মানে কেরিয়ারের জন্য অনেক স্যাক্রিফাইস হুম করতে হয়। যাই হোক, তো বলছি যে এই পড়াশোনার ফাঁকে ফাঁকে হুম। তোমার ছোট ছোট অবসর তুমি কিভাবে কাটাও? যখন স্ট্রেস ভীষণ বেড়ে যায়, আমার কাছে দুটো আউটলেট। একটা হচ্ছে আমি গান করতে খুব ভালোবাসি, ছোট থেকে মা শিখিয়েছে, মাই গুরু আমার প্রথম। তো গান করেছি। আর দ্বিতীয় হচ্ছে আমি লেখালেখিও করতে খুব ভালোবাসি, তো তার মধ্যে কবিতাটাই মেনলি লিখি, তো কবিতাও লিখেছি। নিজের মনের মধ্যে যতবার উথাল পাথাল হয়েছে, মনে হয়েছে যে আর পারছি না, খুব মাথার ভেতরটা জটলা পাকিয়ে গেছে, তখনই সেটাকে কবিতায় লিখে ফেলতাম, যা মনে হচ্ছে সেটা সেটাই অবশ্যই কি লিখতাম। ইংলিশে? হ্যাঁ, ইংলিশেও লিখেছি। বাংলাতে একবার আমাদের স্কুল ম্যাগাজিনের জন্য বাংলাতে আমি একবার সাবমিট করেছিলাম। কিন্তু ইংলিশটা ছোট থেকে করেছি তো সেটাতে একটু স্বাচ্ছন্দ্য বোধ বেশি করতাম। তো সেটাতে এই যে লিখেছি। ধরো পড়াশোনার এত চাপ, হুম। তাতে করে এই সংস্কৃতি চর্চা বা এই যে ক্রিয়েটিভ রাইটিং ব্যাপারগুলো আছে, এগুলো তোমার করলে পরে তখন তোমার কেমন মনে হতো? তখন কি মনে হতো না একঘেয়েমি থেকে একটু বেরিয়ে আসছি, বা একদম, ভালো লাগা? একদম। মানে আমি যখন পড়তাম, একটানা হয়তো পড়ে যাচ্ছি, এক্সামের আগে যেরকম বললাম, একটানা সকাল থেকে উঠে শুধু ব্রেকফাস্ট করে জাস্ট লেগে আছি, করে যাচ্ছি। তখন সন্ধ্যের দিকে না মনে হতো যে একটা কিছু ব্রেক দরকার। তখনই আমার যেই ফিলিংটা আমার হতো যে আমি হুম, হুম। এক্স্যাক্টলি কি ফিল করছি, সেটাই আমি লিখে ফেলতাম ডায়েরির পেজে। একদম, এবং একদম। সেটা আমাকে মানে ভীষণভাবে আরো এগিয়ে যেতে হেল্প করেছে। কারণ যখন আমি পেনের মানে পেপারের মধ্যে ওটা বের করে দিচ্ছি সমস্তটা, তখন সেটা পেপারেই রয়ে যাচ্ছে এবং আমার নিজেরও খুব ভাল লাগছে। নিশ্চয়ই। না, সেটাই। এক ধরনের গার্জেন আছে যারা বলে যে পরীক্ষার কয়েক মাস আগে থেকে এই সমস্ত কিছু করা যাবে না। কোনো সংস্কৃতির চর্চা বা ক্রিয়েটিভ কিছু, হুম, এগুলো হুম। সব বাতিল। এখন না, পরীক্ষার পর আবার তুমি শুরু করবে। হ্যাঁ, হ্যাঁ। এইটা কি তারা ঠিক বলেন? আমার মতে আমি সবার নিজের মতামত থাকে। তো obviously হয়তো তাদের জন্য ঠিক আছে। কিন্তু আমি বলব যে আ যদি লেখালেখির জগতে কেউ ভালো থাকতে চায়, তাহলে লিখতে দেওয়া উচিত। কারণ লেখালেখি শুধুমাত্রই ক্রিয়েটিভ রাইটিং না, সেটা একটা নিজেদের ফর্ম অফ সেলফ এক্সপ্রেশন নিশ্চয়ই। যদি আমি বলতে পারি। তো যখন মানুষ লিখছে নিজের ভাবনাগুলো, সেটা একটা ক্রিয়েটিভ সাইডে যেমন একটা কিছু তৈরি হচ্ছে, তেমন সে নিজেও অনেকটা হালকা হচ্ছে। কারণ অনেক সময় স্টুডেন্টদের কি হয়, সবসময় টিচার্সরা থাকে না, বাবা মা বা বন্ধু থাকে না নিজেদের মনের কথাগুলো শেয়ার করার জন্য। হুম, হুম। মা বাবারা নিজেদের দুনিয়ায় ব্যস্ত, বন্ধুরাও নিজেরা পড়াশোনা করছে, তো কাকে বলবো? সেই ক্ষেত্রে ডায়েরিটাই হয়ে যায় বেস্ট ফ্রেন্ড। তো তাকেই বলছি, তো সেই যখন আমি বলছি তখন আমি সেটাকে ভেন্ট করছি। নিশ্চয়ই। তো না, সেটা তুমি যেমন ধরো লেখালেখির জগতে আছো, হুম, সবাই তো সেটা থাকে না, না না খুব না কম থাকে। হুম, আবার কেউ ধরো ভালো গান গাইছে, সে যদি একটা হুম, গান গেয়ে বলে না, মানসিক হুম, 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 মনোরঞ্জনের একটা ব্যাপার থাকে না, একদম একদম। মনটা আমার ভালো হয়ে গেল। হুম, এর হুম, মনটা ভালো হলো মানেই তো আমি আমার পড়াশোনায় সুন্দরভাবে হুম, ভালো হুম, মন হুম, নিয়ে একদম একদম আত্মনিয়োগ করতে সেটাই। হবে। একটা গানও কিন্তু করে না গেলে তার কোনো ক্ষতি হয় বলে না আমার না মনে হয় না। না 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 অনেকের মনে হয়, তো ওই জন্য কথাটাই বলছি। না। তো যাই হোক, কথায় কথায় আমাদের বিজ্ঞাপনের বিরতি চলে এসেছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি নিচ্ছি। আবার এরপর ফিরছি ইএস নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্টের মুখোমুখি বিভাগের দ্বিতীয় পর্বে। ততক্ষণ সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। এবার পুজোয় নতুন পোশাক কিনতে আর ভিড় নয় মলে, চলে আসুন সম্পদ স্টোরে। পোশাকের জগতে ইসলামপুর তথা উত্তর দিনাজপুর, এমনকি উত্তরবঙ্গে এক বিশ্বস্ত নাম। পাইকারি ও খুচরো বিক্রিতে স্বনামধন্য প্রতিষ্ঠান, যেখানে পাবেন আধুনিক ডিজাইনের মন মাতানো বিশাল সংগ্রহ। রয়েছে ডেকোরেটরদের সমস্ত সাজ সরঞ্জাম। ঠিকানা বড় কালীবাড়ি রোড, ইসলামপুর, উত্তর দিনাজপুর। সম্পদ স্টোর, আপনার পরিবারের পুজোর পোশাকের সেরা ঠিকানা। প্রিয়জনের বার্থডে সেলিব্রেশন করবেন? চিন্তা নেই, আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে
বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ। এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক, পেস্ট্রি, মুস, ব্রাউনি, মাফিনস, হ্যান্ডমেড চকোলেট, পিৎজা, পাফ, ইডলি, ঢোকলা, সফট ড্রিঙ্কস। এছাড়াও পাবেন বেলুন, রিবন, টফি, ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে। আমাদের ঠিকানা কেকার্স, পিডব্লিউডি মোড়, ইসলামপুর, উত্তর দিনাজপুর। ফোন নম্বর 8637832127। নমস্কার দর্শক বন্ধুরা, বিজ্ঞাপনের বিরতির পর ফিরছি আবার ইয়েস নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্টের মুখোমুখি বিভাগের আজকের দ্বিতীয় পর্বে। আজ আমি সুশান্ত রয়েছি আপনাদের সঙ্গে, সঙ্গে লেন্সে মানিক, এবং আমার সঙ্গে আজকের অতিথি শিল্পী হিসেবে উপস্থিত হয়েছে শরণ্যা। তো শরণ্যার বাড়ি এ শহরে ইসলামপুরের কলেজ মোড়, তাই তো? হ্যাঁ, সেখানে কাটিয়েছি হ্যাঁ, ছোটবেলাটা। এখানে এই ব্যাপারটা একটু বলি, যেহেতু আমি জানি। শরণ্যার কাছ থেকে শুনছি তোমার মা হচ্ছে স্কুল হ্যাঁ টিচার। হ্যাঁ হ্যাঁ, কোন স্কুলে রয়েছে? স্টেট ফার্ম কলোনি হাই স্কুল, ইসলামপুর। মানে তোমার মায়ের কর্মসূত্র এখানে, হ্যাঁ তার মানে এখানে একটা বাড়ি। হ্যাঁ। আবার বাবার কর্মসূত্র কলকাতা। না, বাবা তো সারা জীবনে নানা দিকে কাজ করেছেন, নানা জায়গায় কাটিয়েছেন। তো অ্যাকচুয়ালি আমরা এখানে তো ভাড়া বাড়িতে থেকেছি, এখনো ভাড়া বাড়িতেই আছি, কারণ মায়ের এখানে- বাড়ি তোমাদের শিলিগুড়ি? বাড়ি আমাদের শিলিগুড়ি, মানে আমাদের ফ্ল্যাট শিলিগুড়ি, কারণ বাবা দীর্ঘ সময় বর্তমান অফিস কলকাতাতে, শিলিগুড়িতেই কাজ করেছে। আচ্ছা আচ্ছা, তো সেখানেই ফ্ল্যাট কেনা হয়েছিল, সেখানেই ফ্ল্যাট আছে, এখানে তো ভাড়া বাড়িতে। নিশ্চয়ই। আচ্ছা, এবারে আমি একটা নিজের প্রশ্ন করছি, আমি সেটা হচ্ছে যে হয়তো তোমার মতন নয়, ভালো ফলাফল করার জন্য এই ধরো হায়ার সেকেন্ডারি স্টুডেন্টদের কোন কোন বিষয়ে তুমি নজর রাখতে বলবে, তোমার পরামর্শ? একদম। এবার এটাতে না আমি একটা জিনিস বলবো, যে আমি যে স্কুল থেকে আমার ক্লাস 10 পাস করেছি, দ্য স্কলার ইংলিশ মিডিয়াম হাই স্কুল, সেখানে আমাদের ছোটবেলায় একজন টিচার আমাদেরকে 3টে ডির কথা বলেছিলেন, 3 ডিজ ইন লাইফ: ডিসিপ্লিন, ডেডিকেশন অ্যান্ড ডিটারমিনেশন। এই 3টে জিনিস তখন বুঝিনি, কারণ তখন আমি ক্লাস 2তে পড়তাম, মানে কি সেগুলোই জানতাম না। কিন্তু এখন এসে বুঝতে পারছি, এই 3টে ডি কে যদি নিজের মধ্যে নিয়ে এগিয়ে যাওয়া যায়, পৃথিবীতে অসম্ভবটা সম্ভব হয়ে উঠবে। নিশ্চয়ই। মানে আমার এই সাফল্যের পেছনে আমি একটাই কথা বলবো, আমার ডিটারমিনেশনও ছিল, ডেডিকেশনও ছিল, আমি ডিসিপ্লিন মেনটেন করে সেটার দিকে এগিয়ে গেছি। আমি ভাবিনি যে আমাকে এত পার্সেন্ট পেতে হবে। একটা নিশ্চয়ই। গোল আমি সেট করেছিলাম যে হ্যাঁ, এতটা পেতে হবে, তার জন্য আমি যতটা এফর্ট দেওয়া দরকার সেটা দিয়েছি। এবং আমি সবাইকে এটাই বলবো, চাপ নিয়ে পড়ে কোনো লাভ নেই, নিজের মনের আনন্দে পড়ো, জানার জন্য পড়ো, এবং গোল সেট করে এগিয়ে যাও। ফলাফল আপনা আপনি চলে আসবে, তুমি ভালোবেসে পড়লে সাকসেস আসবেই আসবে। ওই বিবেকানন্দের বাণীর মতন। হ্যাঁ, একদম। হ্যাঁ, মানে বাংলাটা করলে দাঁড়াচ্ছে যে চলতে থাকো, থেমে থেকো না, হুম, দেখবে তুমি তোমার একদম। গন্তব্যস্থলে পৌঁছবেই। একদম, হ্যাঁ। হ্যাঁ, শুধু লক্ষ্যটাকে স্থির স্থির রাখতে হবে যে রাখতে ওখানে হবে। আমাকে পৌঁছতে হবে। হুম, হুম। খুব কম শব্দে অনেক বড় তোমার কথার ব্যাপ্তি। আশা রাখি যারা দেখছো, বিশেষ করে স্টুডেন্টরা, তারা বুঝতে পারবে যে এত ভালো ফলাফল কিভাবে করা যেতে পারে। আচ্ছা, এমনি তুমি তোমার স্কুলের পাঠ্য বই ছাড়া হুম। আর কি অন্য কোনো কিছু পড়তে? হ্যাঁ, আমি তো ছোট থেকে ভীষণ গল্পের বই পড়তে ভালোবাসতাম। মানে ক্লাস 5-এ আমাদের স্কুলে লাইব্রেরি ক্লাস হতো প্রত্যেকদিন, সপ্তাহে একদিন করে। তো তখন ওই বই পড়ার নেশাটা ধরেছিল। তো এবার অ্যাকচুয়ালি কি হয়, বড় যত উঁচু ক্লাসে উঠি তত সময়টা কমে যায় গল্পের বই নিশ্চয়ই পড়ার। নিশ্চয়ই। কিন্তু তাও এর ফাঁকে আমি 1 বছরে মোটামুটি 5-6টা বই তো পড়েইছি। তো হ্যাঁ, গল্পের বই অনেক কিছুই পড়েছি, এবং সেটা ভীষণ ভালোই লেগেছে। আমার ফেভারিট যদি বলতে বলো, তাহলে অবভিয়াসলি আমি বলবো যে শেক্সপিয়ারের লেখা তো আমার ভীষণ ভালো আচ্ছা। লাগে। আইএসসি যেহেতু আমরা, শেক্সপিয়ারকে তো আমরা একদম মানে তোমার সাবজেক্টও হয়তো হ্যাঁ আছে। হ্যাঁ, একদমই। আমাদের ম্যাকবেথ ছিল। তো তাছাড়া আমি বাকি যেই ড্রামাগুলো উনি লিখেছেন সেগুলো আমি পড়েছি। হ্যামলেট, অ্যাজ ইউ লাইক শার্লক ইট, হোমস। হ্যাঁ হ্যাঁ, ওথেলো, তো সেগুলো পড়েছি। আর তাছাড়া রিসেন্ট রাইটারদের মধ্যে আমার বানু মুশতাকের হার্ট ল্যাম্প একটি কালেকশন বেরিয়েছেন, যেটি বুকার প্রাইজ পেয়েছিলেন 2025-এ, সেটাও আমার খুব ভালো লেগেছে। তাছাড়া অরুন্ধতী রায় অবভিয়াসলি খুবই ভালো লেখিকা। আর বাংলা লেখকদের মধ্যে কার লেখা ভালো লাগে? আমি সত্যি কথা বলতে বাংলা লেখক আমি খুব কম পড়েছি, আমি মিথ্যে কথা বলবো না। কিন্তু যাদেরকে পড়েছি তাদের মধ্যে আমার ছোটবেলায় মায়ের শেলফ থেকে, মা বাবা ভীষণ পড়তেন, তো শেলফ থেকে আমি জীবনানন্দ দাশের কবিতা সমগ্র পড়েছিলাম। আচ্ছা, সেটা কেন জানি তখন বুঝতে পারিনি হেভি ওয়ার্ডস গুলো, কিন্তু অনুভূতিটা অনুভব নিশ্চয়ই। করতে পেরেছি। তো জীবনানন্দ দাশের কবিতা আমার খুবই ভালো লাগে। মানে অনেকদিন আগে পড়েছিলাম, সেই ছোটবেলায়। কতটা বুঝেছি জানি না, এখন পড়লে হয়তো আবার নতুন ভাবে কিছু খুঁজে পাবো, কিন্তু ওনার লেখা আমার খুব একদম। ভালো লাগে। পড়াশোনায় এত ভালো রেজাল্ট করার পরও আরো কিন্তু
চাইলে যে অন্য বিষয়েও খুব ভালো কিছু করা যায়, তার উদাহরণও কিন্তু আমাদের এই শহরের ভূমিকন্যা শরণ্যা। কারণ ও কবিতা লিখে আহ, ও কবিতা লিখে এই দেশে যেমন ও সেকেন্ড হয়েছে, ঠিক কবিতা লিখেও কিন্তু দেশের মধ্যে একটা জায়গা তৈরি হ্যাঁ। হয়েছিল, আমি যতটুকু জানি। বাকিটা শরণ্যা বলবে, ব্যাপারটা তুমি এবার খুলে বলো। তো কয়েক বছর আগে একবার একটা পোয়েট্রি কম্পিটিশন হয়েছিল, সেখানে আমি একটা স্থান পেয়েছিলাম। এবার আর কয়েক মাস আগে আমাদের যে বোর্ড সিআইএসসি, তারা একটা ন্যাশনাল পোয়েট্রি রাইটিং কম্পিটিশন অর্গানাইজ করেছিলেন টিচার্স ডের উপলক্ষে, যেখানে থিম ছিল ক্লাসরুম কল্ড লাইফ। তো সেখানে আমাদের স্কুলও পার্টিসিপেট করেছিলেন সিনিয়র ক্যাটাগরি থেকে, আমিও আমার লেখা সাবমিশন করেছিলাম এবং সেখানে ইন্ডিয়ার টপ 50 পোয়েটসদের মধ্যে আমার লেখাটা স্বীকৃতি পেয়েছিল, সার্টিফিকেট পেয়েছি তার জন্য। সেটা অন্যরকম আনন্দ। হ্যাঁ, সেটা অন্যরকম আনন্দ, বিকজ সেটা আমার বোর্ডের থেকে ডিরেক্ট নিশ্চয়ই। পাওয়া। তো মানে আমি একটা অ্যাচিভমেন্টের কথা আপনাদেরকে শোনাতে গিয়ে চলে এসছে কিন্তু আরেকটা অ্যাচিভমেন্টের কথা। তো আমি বলবো যে যে কবিতা নিয়ে, মানে যারা ইংরেজি কবিতা ভালোবাসেন বা চর্চা করেন তাদের বেশি ভালো লাগবে আর কি। তো যে কবিতাটা ওকে দেশের মানচিত্রে পৌঁছে দিয়েছে, বা দেশের মধ্যে 50 জনের মধ্যে ও একজন হয়েছে, তো নিশ্চয়ই যারা কবিতা ভালোবাসেন তাদের নিশ্চয়ই ইচ্ছে হবে যে একটু কবিতাটা শুনি। তো যদি শরণ্যা কবিতাটা শোনায় তাহলে হয়তো আমারও শোনা হয়ে যাবে। একদম, আমি ফোনটাতে হ্যাঁ, খুলতে পারবো? নিশ্চয়ই। কবিতাটির নাম আ ক্লাসরুম কল্ড লাইফ বাই শরণ্যা দত্তা পাল। Alone I sat by the river one evening. The autumnal aging sky hummed soft tunes. Silk-sacked, foamy clouds floated by. Some stood firm like icicles against the burning sky. Few fallen leaves rustled, and the river ran quiet. Far from a distance, someone echoed, "What is life?" I pondered while the ancient stars gazed. A blank canvas splashed with greens and blues, or a blackboard scribbled with equations left due. Maybe a parchment with inscriptions of endless wisdom, or some scraps of paper scarred with red marks. The answers, they all blew in the wind. Maybe after all, life is just another classroom, with doors old leading to paths infinite, with scribbled desks holding memories time could never spite, with endless giggles and echoes of laughter, with some tears and snuggles right after. I pondered on and on. The birds, they were all gone. The river kept flowing as light kissed the dark. Thank you. আমার ভীষণ ভালো লেগেছে। এর যে ব্যাপ্তি, মানে ও এই বয়সে সেই ব্যাপ্তিকে যে স্পর্শ করতে পেরেছে, এটা কিন্তু একটা সত্যি ভীষণ ভীষণ আনন্দের ব্যাপার। আশা রাখি এই কবিতাটা যারা কবিতা চর্চা করেন তাদের নিশ্চয়ই ভালো লাগবে। যাই হোক, শরণার সঙ্গে কথা বলতে বলতে আমাদের সময়ও কিন্তু জানান দিচ্ছে যে এবার শেষ করার সময় চলে এসছে। তাই যার শেষ ভালো তার সব ভালো। আর তাই এই শেষ ভালোটাকে আমি ভালো করার জন্য দায়িত্ব দিচ্ছি শরণ্যাকে, যে শরণ্যা যেহেতু একজন সঙ্গীত শিল্পী, বা ওর মায়ের কাছ থেকে হাতেখড়ি নিয়ে ওর যে চর্চা, এই পড়াশোনার মাঝেও, এই ব্যস্ততার মাঝেও যে মাঝে মাঝে ও সঙ্গীত অনুশীলন করে, সেখান থেকে, সেই ঝুলি থেকে একটা সঙ্গীত দিয়ে আমরা আমাদের আজকে এই পর্বটাকে খুব সুন্দরভাবে রঙিন করে তুলে শেষ করব। অনেকদিন তো গান করিনি আসলে, যেমন প্র্যাকটিস আছে। প্র্যাকটিস কিরকম আছে বলতে পারবো না, বাইরে বৃষ্টি হচ্ছে দেখে এই গানটার কথা মনে পড়লো, একটু গাওয়ার চেষ্টা করবো। নিশ্চয়ই। सजना बरसी है क्यों अखियां, सजना बरसी है क्यों अखियां, सावन आए तो बुराए, सावन आए तुम ना आए, तुम
बिन तरसे मोरा जिया, तुम बिन तरसे मोरा जिया, सजना बरसी है क्यों अखियां, सजना बरसी है क्यों अखियां। অসাধারণ অসাধারণ, কি সুন্দর স্পর্শ সুরগুলো, ছোট ছোট কাজগুলো। মানে যারা গান বাজনা নিয়ে থাকেন তারা হয়তো বুঝতে পারবেন, বা আমি যতটুকু বুঝি আমার আমার মানে হৃদয়কে ভীষণভাবে টাচ করছে। শুধুমাত্র পড়াশোনা করলেই সবকিছু হয়ে গেল তা কিন্তু নয়, তার উদাহরণ কিন্তু স্বরণ্যা। পড়াশোনার বাইরেও চাইলে যে অনেক কিছু করা যায়, অনেক কিছু জানা যায়, শেখা যায়, বোঝা যায়, তার উদাহরণ স্বরণ্যা। আমরা এতক্ষণ ছিলাম স্বরণ্যার সঙ্গে ইয়েস নিউজ অ্যান্ড এন্টারটেনমেন্টের পক্ষ থেকে। স্বরণ্যা, আরো অনেক অনেক তুমি এগিয়ে যাও, তোমার সমস্ত স্বপ্ন পূরণ হোক, হাসিতে খুশিতে আনন্দে থেকো, বাকি জীবনটা Thank তোমার you. ভীষণ ভালো কাটুক, এই প্রার্থনা, এই অনুভূতি জানিয়ে আমাদের আসর আজকে আমরা এখানটায় শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, আমাকে যে আপনারা এই প্ল্যাটফর্মটা দিয়েছেন বলার জন্য, আমার এটাতে আমি ভীষণই আপ্লুত। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের একদম। আশীর্বাদে হোপফুলি এগিয়ে যাব। তো দর্শকবৃন্দ, আমরা এবার গুটিয়ে নিচ্ছি আমাদের এই বিশেষ পর্ব।